আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের ৬ সাবেক সংসদ সদস্যের উপর চরম নির্যাতন ও নিপীড়নের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ। সংস্থাটির দুটি আন্তর্জাতিক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে এই ৬ সংসদ সদস্যের উপর ৪ ধরনের নির্যাতনের কথা উঠে এসেছে, যেগুলোর মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা জানিয়ে সংস্থাটির সেক্রেটারি জেনারেল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে চিঠি পাঠিয়েছেন। বিশ্বজুড়ে সংসদসমূহের এই সর্বোচ্চ ফোরাম বলছে, যেভাবে নির্যাতন চালানো হয়েছে তা হলো প্রতিশোধের মহোৎসব এবং সুসংগঠিত রাজনৈতিক নিধন। ইউনূসের আমলে আইপিইউ বারবার বাংলাদেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি সরেজমিনে তদন্ত করতে চাইলেও তৎকালীন অন্তর্বর্তী সরকার আমলে তাদেরকে ভিসা দেওয়া হয়নি। সবশেষ গত ৩০ এপ্রিল সংস্থাটির সেক্রেটারি জেনারেল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছেন, আইপিইউ প্রতিনিধি দল সরেজমিনে তদন্তের জন্য বাংলাদেশে আসতে চায়। এ বিষয়ে বিস্তারিত নথিপত্র আমাদের হাতে এসেছে। আইপিইউর চিঠির প্রেক্ষিতে ৬ সংসদ সদস্যের মামলার বিস্তারিত তথ্য ও আইপিইউর প্রতিনিধিদের বাংলাদেশ সফরের বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে গত ১৬ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি চিঠি পাঠানো হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৩ জুন পুলিশের আইজির কাছে এবং আইজির দপ্তর থেকে পরদিন জেলা এসপিদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী ৫ থেকে ৯ অক্টোবর ২০২৬-এ তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিতব্য ১৫তম আইপিইউ অ্যাসেম্বলিতে বাংলাদেশের সংসদ সদস্যদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ পর্যালোচনা হবে। তার আগে আইপিইউর এমন চিঠি বাংলাদেশের নতুন সরকারের উপর ব্যাপক আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। যদি তদন্তে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় এবং সরকার আইপিইউর সরেজমিন তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হয়, তবে সংস্থাটি বাংলাদেশের সংসদীয় সদস্যপদ স্থগিত করতে পারে। এর ফলে বৈশ্বিক ফোরামে বর্তমান সরকারের গণতান্ত্রিক বৈধতা সংকটে পড়ার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়েছে। এই সম্ভাব্য আন্তর্জাতিক সংকট মোকাবেলায় বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনকে দ্রুত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে আইপিইউর আসন্ন সফরের জন্য প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ হলো বিশ্বব্যাপী সার্বভৌম দেশ নির্বাচিত জাতীয় সংসদগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা। এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বহুপাক্ষিক রাজনৈতিক সংগঠন। আইপিইউ হলো বিশ্বজুড়ে সংসদসমূহের সর্বোচ্চ ফোরাম। বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক দেশের জাতীয় সংসদ বা আইনসভা এই সংস্থার অন্তর্ভুক্ত। বাংলাদেশ জাতীয় সংসদও এই আন্তর্জাতিক সংস্থার সদস্য। এই আন্তর্জাতিক সংস্থাটির সবশেষ দুটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের ৬ জন সদস্যের উপর প্রতিশোধের মহোৎসব বা রিভেঞ্জ স্প্রি চলছে। আওয়ামী লীগের প্রভাবশালী এই ৬ জন সাবেক সংসদ সদস্য হলেন সাবের হোসেন চৌধুরী, ফজলে করিম চৌধুরী, হাবিবে মিল্লাত, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন এবং মোহাম্মদ ফারুক খান। তাদের বিরুদ্ধে বাংলাদেশে বিগত ইউনূস সরকার আমলে আনা হয়েছে হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির অসংখ্য মামলা। কিন্তু আইপিইউ বলছে এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং একটি সুপরিকল্পিত প্রতিশোধের মহোৎসব বা রিভেঞ্জ স্প্রি। ২০২৫ সালের ২৩ অক্টোবর যখন জেনেভায় আইপিইউ এর ২১৬তম অধিবেশন বসে, তখন বাংলাদেশে চলছিল অন্তর্বর্তীকালীন সরকারের শাসন। সেই সময় আইপিইউ গভর্নিং কাউন্সিল সর্বসম্মতভাবে একটি কঠোর প্রস্তাব গ্রহণ করে। আইপিইউ রিপোর্টে বলা হয়েছে, ২৪ আগস্ট মাস থেকে আইপিইউর পক্ষ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে একাধিক আনুষ্ঠানিক চিঠি ও তথ্যের অনুরোধ পাঠানো হলেও মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি। সবচেয়ে গুরুতর বিষয় ছিল, আইপিইউর মামলাগুলোর বিচার প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের জন্য একজন স্বাধীন ট্রায়াল অবজারভার বা বিচার পর্যবেক্ষক নিয়োগ করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলাতান্ত্রিক জটিলতা কিংবা ইচ্ছাকৃত বিলম্বের কারণে দুবার সেই পর্যবেক্ষক বাংলাদেশে আসার জন্য প্রয়োজনীয় ভিসা পাননি। একই সাথে আইপিইউ এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে কারাগারে বন্দী সাংসদদের সাথে দেখা করার এবং সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করলেও
ভিসা সংক্রান্ত সহযোগিতা বা সাড়া ঢাকা থেকে মেলেনি। জেনেভার সিদ্ধান্তে আইপিও স্পষ্ট ভাষায় এই ভিসা জটিলতা ও তথ্য না দেওয়ার ঘটনায় গভীর অনুতাপ প্রকাশ করে এবং অবিলম্বে সাবেক সংসদ সদস্যের জীবন ও শারীরিক অখণ্ডতা রক্ষার তাগিদ দেয়। সর্বসম্মতিক্রমে প্রথম সিদ্ধান্তটি গৃহীত হয় 2025 সালের 23 অক্টোবর জেনেভাতে অনুষ্ঠিত সংস্থাটির 216তম অধিবেশনে। ওই সভায় এই 6 সংসদ সদস্যের বিরুদ্ধে ইউনূস সরকার 4টি ক্ষেত্রে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে বলে প্রস্তাব গৃহীত হয়। এই অভিযোগগুলো হলো তাদেরকে হুমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার ও আটকের অমানবিক শর্ত এবং সংসদ সদস্যের বিরুদ্ধে গৃহীত কার্যক্রমে যথাযথ প্রক্রিয়ার অভাব। সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তগুলো সহ একটি চিঠি বাংলাদেশের বিগত ইউনূস সরকারের দপ্তরে পাঠানো হয়েছিল। তখন বিষয়টি তদন্তের জন্য আইপিওর একটি দল বাংলাদেশে আসতে চেয়েছিল। নিউ ইয়র্কে মোহাম্মদ ইউনূসের কাছে আইপিইউ এর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং বাংলাদেশের সংস্থাটির প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি তুলে ধরেন। ইউনূস বৈশ্বিক দরবারে মুখ রক্ষার জন্য তখন রাজি হলেও পরে আইপিইউ এর প্রতিনিধিদের বাংলাদেশে আসার ভিসা দেয়নি। ইউনূস সরকারের গড়িমসি দেখে ইস্তাম্বুল অনুষ্ঠিত আইপিইউ এর 217তম অধিবেশনে আবারও একই বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। এর ফলে 2026 সালের এপ্রিল মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইপিইউ এর 217তম অধিবেশনে দৃশ্যপটে এক বড় পরিবর্তন আসে। এই অধিবেশনে বাংলাদেশের একটি সরকারি সংসদীয় প্রতিনিধি দল অংশ নেয় এবং আইপিইউ এর হিউম্যান রাইটস কমিটির মুখোমুখি হয়। ওই প্রস্তাবে বাংলাদেশের এই সাবেক 6 সংসদ সদস্যের উপর নির্যাতন এবং নিপীড়ন চালানোর অভিযোগ আনা হয়েছে। সবশেষ অধিবেশনে গৃহীত 4 পৃষ্ঠার প্রস্তাবে এই 6 সংসদ সদস্যের উপর কি ধরনের নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে এবং হচ্ছে তা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আইপিও রিপোর্টের প্রথমে তুলে ধরা হয়েছে সাবির হোসেন চৌধুরীর কথা। তিনি আইপিও এর সাবেক অনারারি প্রেসিডেন্ট। সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে 24-এর 5ই আগস্ট তার বাসভবনে আগুন দেওয়া হয় এবং তাকে ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। 24-এর 5ই অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে নেওয়ার পথে মব সন্ত্রাসীরা তার মাথায় ইট ছুঁড়ে মারে। ওই বছরের 7ই অক্টোবর 6টি মামলায় জামিন পেয়ে তিনি ছাড়া পান। তবে তার বিরুদ্ধে 7টি হত্যা মামলা সহ 30টি মামলা বিচারাধীন আছে এবং যে কোনো সময় তাকে আবার গ্রেফতার করা হতে পারে। রিপোর্টটিতে বলা হয়েছে সাবির হোসেন চৌধুরী মব সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে যেভাবে আঘাত পেয়েছেন তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার, কিন্তু বাংলাদেশ সরকার তার বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। যদিও চিকিৎসকরা জানিয়েছেন তার জন্য বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, যা দেশে সম্ভব নয়। আইপিও রিপোর্টে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। জনাব চৌধুরী আইপিইউ কমিটির মানবাধিকার বিষয়ক সাবেক সভাপতি। 24-এর 12 সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে আছেন। তার হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তার ছেলে ফারাজ চৌধুরী আইপিইউ এর ইস্তাম্বুল অধিবেশনে সাক্ষ্য দিয়েছেন। তার বাবার জীবনের উপর জেলে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত চলছে। এমনকি আইপিইউ এর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিক্রমকে গত 30 এপ্রিল দেয়া এক চিঠিতে জানিয়েছেন ফজলে করিম চৌধুরীর ঘাড়ে আঘাতজনিত সমস্যা আরও গুরুতর হয়েছে। 24শে জুন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। বুধবার সকালে ট্রাইব্যুনালে নেওয়া হলেও বিচার কাজের সময় তাকে এজলাসের কাঠগড়ায় তোলা হয়নি। তিনি অ্যাম্বুলেন্সে ছিলেন। বিচার কাজ শেষে বেলা 2:30টার দিকে ফজলে করিমকে নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে অ্যাম্বুলেন্সটি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আইপিও রিপোর্টটিতে বলা হয়েছে সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের ভাগ্যেও জুটেছে ভয়াবহ অভিজ্ঞতা। 2024 সালের আগস্টের শুরুর দিকে তার সিরাজগঞ্জের বাসভবনে 3 দফায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে তিনি প্রবাসে নির্বাসিত জীবনযাপন করছেন এবং তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে একাধিক খুনের ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে, যা আইপিওর দৃষ্টিতে উদ্দেশ্য প্রণোদিত। আইপিও রিপোর্টে উদ্বেগ জানানো 6 সংসদ সদস্যের আরেকজন হলেন বরেণ্য অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। 24-এর 15 সেপ্টেম্বর কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়। তার পিঠের হাড়ের সমস্যা এবং হাঁপানি থাকলেও তাকে তার পরিবার বা আইনজীবীদের সাথে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে বলে আইপিওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আদালত তাকে জামিন দেওয়ার কথা বললেও অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বারবার স্থগিত আদেশ আনার আবেদন করা হচ্ছে। আইপিও রিপোর্টে বলা হয়েছে, আরেক সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। তাকে 2022 সালে একটি ঘটনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেই ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে অকাট্য প্রমাণ বা এলিবাই রয়েছে। 2024 সালের 9 ডিসেম্বর হাইকোর্ট তাকে মানবিক কারণে জামিন দিলেও 19 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা স্থগিত করে দেয়। ফলে আপিল বিভাগ সরকারকে নির্দেশ দিয়েছিল তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার। আইপিও নথিতে দেখা যাচ্ছে সরকারের সেই আদেশ বাস্তবায়িত হয়নি। কারাগারে তিনি আশঙ্কাজনকভাবে ওজন হারিয়েছেন এবং তার হাঁটার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে গেছে। চট্টগ্রাম মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত 13ই মে মারা গেছেন। আরেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ ফারুক খানকে গ্রেপ্তার করা হয় সিএমএইচে ফিজিওথেরাপি নেওয়ার সময়। তাকে তার নিয়মিত ওষুধগুলো পর্যন্ত সাথে নিতে দেওয়া হয়নি। রিপোর্টটিতে বলা হয়েছে, আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাকে আসামি করা হয়েছে, কিন্তু তার আইনজীবীরা বলছেন নির্দিষ্ট কোনো অভিযোগের বিবরণ তাদের দেওয়া হচ্ছে না। আইপিওর তথ্য মতে কেবল আসামি নন, তাদের আইনি সহায়তা দানকারী আইনজীবীদেরও আদালত প্রাঙ্গণে হেনস্থা ও আক্রমণের শিকার হতে হচ্ছে। আইপিও তাদের রিপোর্টে উল্লেখ করেছে, 2024 সালের আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের 100 জনের বেশি সাবেক সংসদ সদস্য বন্দী রয়েছেন। তাদের প্রত্যেকের গ্রেফতারের ধরন, ওয়ারেন্ট ইন কাস্টডি, সুনির্দিষ্ট তথ্যের অভাব এবং একের পর এক নতুন হত্যা মামলায় জড়ানোর প্রক্রিয়া হুবহু একই রকম। এটি প্রমাণ করে যে এটি কোনো বিচ্ছিন্ন বিচারিক প্রক্রিয়া নয়, বরং একটি সুসংগঠিত রাজনৈতিক নিধন বা রিভেঞ্জ স্প্রি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের উপর নির্যাতন কতটা ভয়াবহ রকমের হচ্ছে তা তুলে ধরতে গিয়ে আইপিও রিপোর্টটিতে বলা হয়েছে, পরিস্থিতির ভয়াবহতা টের পাওয়া যায় যখন 2025 সালের 29 সেপ্টেম্বর সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন হেফাজতে থাকা অবস্থায় মারা যান। এই মৃত্যুর প্রতিবাদে অনেক বন্দী সংসদ সদস্য কারাগারে অনশন পর্যন্ত শুরু করেছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে এই অভিযোগগুলো তদন্তের জন্য আইপিও বারবার বাংলাদেশে মিশন পাঠাতে চেয়েছে, কিন্তু তাদের পর্যবেক্ষকদের ভিসা দেয়নি ইউনূস সরকার। সংস্থাটি বলছে, 2025 সালের 23 অক্টোবর ও 2026 সালের 19 এপ্রিল অনুষ্ঠিত আইপিওর সবশেষ দুটি সভায় একমত হয়েছে যে বাংলাদেশে এই 6 সাবেক সংসদ সদস্যের ন্যায় বিচার পাওয়ার অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। সবশেষ গত এপ্রিলে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের বর্তমান সংসদের প্রতিনিধিদের সামনে বিষয়গুলো তুলে ধরেছিল আইপিইউ। ইস্তাম্বুলে আইপিওর সাথে বৈঠকে বাংলাদেশি প্রতিনিধি দল দাবি করেছে, তারা আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল বিচার প্রক্রিয়া আইন মেনেই চলছে। তবে আইপিও তাদের এই দাবিতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। সে কারণে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিওর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং গত 30 এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আইপিওর কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ানের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এতে ইস্তাম্বুলে অনুষ্ঠিত 152তম আইপিও অ্যাসেম্বলিতে গৃহীত সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশের 6 জন সাবেক সংসদ সদস্যের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত। আমাদের হাতে আসা ওই চিঠিটিতে দেখা যাচ্ছে, আইপিওর সেক্রেটারি জেনারেল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের কাছে অনুরোধ জানিয়েছেন যেন আটককৃত সাবেক সংসদ সদস্যরা পর্যাপ্ত এবং সময়মতো বিশেষায়িত চিকিৎসা সেবা পান। তিনি এ বিষয়ে সংসদকে প্রয়োজনীয় সহায়তা করার আহ্বান জানান। চিঠিতে বিশেষভাবে ফজলে করিম চৌধুরীর স্বাস্থ্যের গুরুতর অবনতির কথা উল্লেখ করা হয়েছে। জেলখানার মেডিকেল রেকর্ডের উদ্ধৃতি দিয়ে সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, জনাব চৌধুরী ঘাড়ের ব্যথা সহ দুর্ঘটনাবশত আঘাতে ভুগছেন। আইপিও কমিটি যেন এই মামলাগুলোর প্রতিটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য পায়, সেই বিষয়ে স্পিকারের সহযোগিতা কামনা করা হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্যের বিষয়ে গঠনমূলক আলোচনার লক্ষ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি আইপিও প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের ব্যাপারে স্পিকারের সমর্থন চাওয়া হয়েছে। আইপিওর এমন চিঠির প্রেক্ষিতে গত 16 জুন জাতীয় সংসদের সচিবালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সচিব শহীদুল ইসলামের পাঠানো ওই চিঠিতে আইপিওর সেক্রেটারি জেনারেলের চিঠিটি সংযুক্ত করে দেওয়া হয়। চিঠিতে বলা হয়, আগামী
5 থেকে 9 অক্টোবর তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিতব্য আইপিওর 153তম অ্যাসেম্বলিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিটিতে এই 6 সংসদ সদস্যের মামলাগুলো আবারও তোলা হবে। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো ওই চিঠিতে আরো বলা হয়, আইপিও হিউম্যান রাইটস কমিটির সদস্যরা এই 6 সংসদ সদস্যের মামলাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ সফরে আসতে চায়। এই 6 সাবেক সংসদ সদস্যের মামলার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত তথ্য এবং আইপিও প্রতিনিধিদের বাংলাদেশ সফরের বিষয়ে মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে সংসদ সচিবালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 জুন পুলিশ মহাপরিদর্শক বা আইজিপিকে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছে। আমাদের হাতে আসা ওই চিঠিতে দেখা যাচ্ছে, আগামী 28 জুনের মধ্যে আইজিপিকে ওই 6 সাবেক সংসদ সদস্যের মামলার তথ্য এবং আইপিওর প্রতিনিধিদের বাংলাদেশ সফরের ব্যাপারে মতামত জানাতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে প্রত্যেক জেলার এসপির কাছে 6 সংসদ সদস্যের মামলার তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। জেলার এসপিরা 24 জুন সংশ্লিষ্ট থানাগুলোতে একটি নির্দিষ্ট ছকে তথ্য পাঠাতে ওসিদের কাছে চিঠি দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর থেকে প্রতিটি মামলার বর্তমান অবস্থা এবং তারা কোথায় বন্দী আছেন তার তথ্য চাওয়া হয়েছে। জাতীয় সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 26 জুনের চিঠি প্রমাণ করে আরুশা অ্যাসেম্বলিতে বাংলাদেশের উপর বড় ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা নিন্দা প্রস্তাব আসার আশঙ্কা তৈরি হয়েছে। আইপিও বারবার বাংলাদেশে মিশন পাঠাতে চাইলেও ভিসা জটিলতার কারণে তা বারবার ব্যাহত হচ্ছে। ইনুস সরকার অনির্বাচিত ছিল বলে তারা আইপিওর চিঠির তোয়াক্কা করেনি, কিন্তু বিএনপি নির্বাচিত সরকার হওয়ায় জাতীয় সংসদের সুনাম তার কাছে অনেক বড়। এখন আইপিওর সরেজমিন তদন্ত দল যদি বাংলাদেশে এসে কারাগারে সাবেক সাংসদদের এই জরাজীর্ণ অবস্থা এবং নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যুর ঘটনাটির সত্যতা পায়, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বর্তমান সংসদ ও সরকারের বৈধতা বড় ধরনের সংকটে পড়বে। কারণ আইপিওর সংবিধি অনুযায়ী যদি কোনো দেশের সরকার বা রাষ্ট্রযন্ত্র সে দেশের বিরোধী দলীয় বা ভিন্ন মতাবলম্বী সংসদ সদস্যের উপর পদ্ধতিগতভাবে চরম মানবাধিকার লঙ্ঘন করে, আইপিওর হিউম্যান রাইটস কমিটি তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায় এবং বারবার অনুরোধ সত্ত্বেও আন্তর্জাতিক ফেয়ার ট্রায়াল মানদণ্ড লঙ্ঘন করে সাংসদদের বন্দী বা নির্যাতন করে, তবে গভর্নিং কাউন্সিল সেই দেশের সংসদের সদস্যপদ স্থগিতির সিদ্ধান্ত নিতে পারে। আইপিও হলো বিশ্বজুড়ে সংসদসমূহের সর্বোচ্চ ফর্ম। এখান থেকে সদস্যপদ স্থগিত হওয়ার অর্থ হলো আন্তর্জাতিক সম্প্রদায় সংশ্লিষ্ট দেশের বর্তমান সংসদকে একটি গণতান্ত্রিক বা বৈধ আইনসভা হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এর ফলে বৈশ্বিকভাবে ওই দেশের সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় বা স্বৈরাচারী হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকিতে পড়ে। আইপিও সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিশ্বের ক্ষমতাধর গণতান্ত্রিক দেশগুলো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহ তাদের দ্বিপাক্ষিক নীতি পরিবর্তন করতে পারে। স্থগিতাদেশের পর সেসব দেশ সংশ্লিষ্ট দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করতে পারে, উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফর বাতিল করতে পারে কিংবা সরকারের উপর বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। আবার আইপিওর সাথে জাতিসংঘের অত্যন্ত জোরালো প্রাতিষ্ঠানিক সম্পর্ক আছে। আইপিওতে কোনো দেশ নিষিদ্ধ বা স্থগিত হলে জাতিসংঘ, কমনওয়েলথ বা অন্যান্য বৈশ্বিক ফোরামে সেই দেশের গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে কমে যায়। অনেক সময় কমনওয়েলথের মতো সংস্থাগুলো আইপিও সিদ্ধান্তের আদলে সে দেশে তাদের সদস্যপদ স্থগিত করার উদ্যোগ নেয়। এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার আইপিওর চিঠির প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেয়। একটি সূত্রে জানা গেছে, বিগত সংসদের আরো 50 জন সংসদ সদস্য আইপিওতে অভিযোগ দায়ের করেছেন, যেগুলো নিয়ে আগামী সভায় আলোচনা হতে পারে। তার আগে আইপিও প্রতিনিধি দল বাংলাদেশে এসে বিষয়টি সরেজমিনে তদন্ত করতে চায়। দিল্লির মাস্টার স্ট্রোক, ঢাকায় ভারতের মন্ত্রী রাষ্ট্রদূত ও ভিসায় নতুন মোড়। বাংলাদেশ ও ভারতের কূটনীতিতে হুট করে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে যা গত 2 বছরে কেউ কল্পনাও করতে পারেনি। একদিকে প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হচ্ছে ভারতের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা, আর অন্যদিকে ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে যিনি পা রেখেছেন তিনি কোনো সাধারণ কূটনীতিক নন। তিনি ভারতের একজন সাবেক কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী। শুধু তাই নয়, তাকে এবার দেওয়া হয়েছে এক বিরল ও বিশেষ মর্যাদা। তিনি ভারতে থাকলে পাবেন খোদ পূর্ণমন্ত্রীর প্রোটোকল।
মোদী সরকারের এই একটি চালের পেছনে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার রাজনীতির এক মস্ত বড় ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। কি সেই আসল গল্প? কেন হুট করে এই ভিসা চালু, আর কেনই বা ঢাকায় একজন মন্ত্রীর মর্যাদার রাষ্ট্রদূত পাঠানো হলো? আজকের এই বিশেষ বিশ্লেষণী ভিডিওতে আমরা এর ভেতরের আসল সত্যটি উন্মোচন করব। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আলোচনার শুরুতে আসা যাক সেই সুখবরে, যার জন্য লাখ লাখ বাংলাদেশি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। 2024 সালের 5 অগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ও দিল্লির সম্পর্কে এক অভূতপূর্ব টানাপোড়েন তৈরি হয়। আর এর সরাসরি প্রভাব পড়েছিল সাধারণ মানুষের ওপর। ভারত পুরোপুরি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশিদের জন্য পর্যটন বা ট্যুরিস্ট ভিসা। কেবলমাত্র জরুরি চিকিৎসা এবং সীমিত পরিসরে বাণিজ্যিক ভিসা দেওয়া হচ্ছিল। কিন্তু আজ বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রে এক জমকালো সাংবাদিক সম্মেলনে এসে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এক যুগান্তকারী ঘোষণা দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী রবিবার অর্থাৎ 28 জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের পর্যটন ভিসা দেওয়ার প্রক্রিয়া পুরো দমে শুরু হচ্ছে। অর্থাৎ 28 জুন থেকে বাংলাদেশিরা পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে আবারও স্বাভাবিক ও মধুর করার একটি অন্যতম বড় প্রয়াস। ভিসা দেওয়ার ক্ষেত্রে আগের সব বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে নয়াদিল্লি। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই সুবিধা শুধু ঢাকার জন্য নয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনার ভিসা কেন্দ্র থেকে একযোগে এই পর্যটন ভিসা দেওয়ার কাজ শুরু হবে। ফলে এখন আবারও বৈধ ভিসা নিয়ে বাংলাদেশিরা অনায়াসেই ভারতে ঘুরতে যেতে পারবেন। কিন্তু এই সিদ্ধান্তের নেপথ্য নায়ক কে? তিনি হলেন দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার দুপুর ঠিক 12টা নাগাদ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রথা মাফিক রাষ্ট্রপতির হাতে নিজের পরিচয়পত্র পেশ করে রাষ্ট্রদূত বা হাই কমিশনার হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে তার কার্যভার গ্রহণ করেন। মজার ব্যাপার হলো, দীনেশ ত্রিবেদী কিন্তু আকাশপথে বাংলাদেশে আসেননি। তিনি যখন বেনাপোল স্থল সীমান্ত ধরে সড়ক পথে বাংলাদেশে প্রবেশ করছিলেন, তখনই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে ভিসা জটিলতা কবে খুলবে। জনগণের এই আবেগ এবং জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে তিনি দায়িত্ব নেওয়ার সাথে সাথেই প্রথম ও প্রধান সিদ্ধান্ত হিসেবে ভিসা চালুর ঘোষণাটি দেন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ বিশ্লেষণে। গত এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত করে। তিনি ভারতের বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন। কিন্তু এখানেই টুইস্ট। ভারতের কূটনৈতিক ইতিহাসে ঢাকায় নিযুক্ত হওয়া তিনি প্রথম কোন রাজনৈতিক ব্যক্তিত্ব। সাধারণত কি হয়? সাধারণত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেশাদার কূটনীতিকরা, অর্থাৎ যারা আইএফএস বা ইন্ডিয়ান ফরেন সার্ভিস কর্মকর্তা, তারাই বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হন। কিন্তু দীনেশ ত্রিবেদী কোনো আমলা নন। তিনি হলেন একাধারে ঝরঝরে বাংলা বলতে পারা এক পোড় খাওয়া রাজনীতিবিদ, যিনি অতীতে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কংগ্রেস, জনতা দল, তৃণমূল থেকে শুরু করে আজকের বিজেপি, ভারতের মূলধারার রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চলতি মাসে স্ত্রী মৃণাল ত্রিবেদীকে নিয়ে ঢাকায় পা রেখে তিনি বলেছিলেন, এখানে এসে খুব ভালো লাগছে। ভারত ও বাংলাদেশ দুটি উন্নত গণতান্ত্রিক দেশ। এই দুই গণতন্ত্র একত্রে কাজ করলে গোটা পৃথিবীর কাছে তা দৃষ্টান্তমূলক হয়ে উঠবে। দীনেশ ত্রিবেদী অতীতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু ঢাকায় আসার পর গতকাল 24 জুন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ অফিস স্মারকে বা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাই কমিশনার থাকাকালীন দীনেশ ত্রিবেদী যখনই ভারতে থাকবেন, তখন তাকে ভারত সরকারের একজন পূর্ণমন্ত্রী বা ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা দেওয়া হবে। সরকারি পরিভাষায় একে বলা হয় টেবিল অফ প্রেসিডেন্স, যেটি বাংলাদেশে বলা হয় ওয়ারেন্ট অফ রেসিডেন্স বা পদমর্যাদা ভিত্তিক অগ্রাধিকার সরণি। এটি এমন একটি আনুষ্ঠানিক প্রটোকল
যা নির্ধারণ করে রাষ্ট্রীয় অনুষ্ঠানে কে কার আগে বসবেন এবং কাকে কতটুকু সম্মান ও নিরাপত্তা দেওয়া হবে। ভারতের এই প্রোটোকল অনুযায়ী একজন সাধারণ রাষ্ট্রদূত বা সরকারের সচিব থাকেন তালিকার অনেক নিচে, 11 থেকে 23 নম্বর র্যাঙ্কে তাদের অবস্থান থাকতে পারে, কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রী থাকেন 7 নম্বর র্যাঙ্কে। দীনেশ ত্রিবেদীকে এই মর্যাদা দেওয়ার ফলে তিনি ভারতের সরকারি ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর সমান প্রোটোকল, নিরাপত্তা এবং আসন বিন্যাস পাবেন। এখন প্রশ্ন উঠতে পারে, নরেন্দ্র মোদী সরকার কেন একজন রাষ্ট্রদূতকে এত বড় মর্যাদা দিতে গেল? এর পেছনে দিল্লির কূটনীতির অত্যন্ত গভীর একটি অঙ্ক কাজ করছে। 2024 সালের 5 অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও দিল্লির মধ্যে যে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছিল, মোদী সরকার তা দ্রুত মুছে ফেলতে চায়। দীনেশ ত্রিবেদীকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে বাংলাদেশ সরকারকে একটি শক্তিশালী পলিটিক্যাল সিগন্যাল বা রাজনৈতিক বার্তা দেওয়া হলো। দিল্লি বোঝাতে চাইলো তারা ঢাকাকে কতটা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দীনেশ ত্রিবেদী যেন ঢাকায় নীতি নির্ধারকদের সাথে সরাসরি রাজনৈতিক ওজন ও প্রশাসনিক কর্তৃত্ব নিয়ে আলোচনা করতে পারেন। সেজন্যই তার এই বিশেষ ক্ষমতায়ন। এই ক্ষমতায়নের ফলে বাংলাদেশ এবং ভারত উভয় দেশই লাভবান হবে বলেই আমরা আশা করছি। তবে আপনাদের জানিয়ে রাখি, ভারতের ইতিহাসে এই ধরনের রাজনৈতিক নিয়োগ বা পলিটিক্যাল অ্যাপয়েন্টি কিন্তু এটাই প্রথম নয়। অতীতেও ভারত নির্দিষ্ট কিছু পরাশক্তি বা গুরুত্বপূর্ণ দেশে হেভিওয়েট ব্যক্তিদের পাঠানোর সময় এমন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়েছিল। বাংলাদেশ কিন্তু কোনো পরাশক্তিও নয় এবং গুরুত্বপূর্ণ দেশও নয়। জনসংখ্যার বিচারে আমরা বিশাল দেশ। সেই বিচারে বাংলাদেশকে যে ভারত কতটা গুরুত্ব দিচ্ছে, এই ক্যাবিনেট মন্ত্রী রাষ্ট্রদূত নিয়োগ তারই একটি উদাহরণ। অতীতে ভারত কোথায় কোথায় নিয়োগ দিয়েছিল ক্যাবিনেট মন্ত্রী মর্যাদায় হাই প্রোফাইল রাষ্ট্রদূত, আমরা সেটি যদি একটু দেখে আসি। যেমন যুক্তরাজ্য স্বাধীনতার পর লন্ডনে ভারতের প্রথম হাই কমিশনার কৃষ্ণ মেননকে জওহরলাল নেহরু বিশেষ ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য মর্যাদা দিয়েছিলেন। 1990-এর দশকে ডক্টর LM সিংভিকেও এই মর্যাদা দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র 1977 সালে বিখ্যাত আইনবিদ ন্যানি পালকিওয়াল এবং 80-এর দশকে ডক্টর KR নারায়ণকে, যিনি পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, ওয়াশিংটনে পাঠানোর সময় ক্যাবিনেট পদমর্যাদা দেওয়া হয়েছিল। সাবেক সোভিয়েত ইউনিয়ন নেহরু আমলে প্রভাবশালী কূটনীতিক KPS মেনন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ঐতিহাসিক কূটনৈতিক সমঝোতার নেপথ্য কারিগর DP ধরকেও মস্কোয় বিশেষ রাজনৈতিক ক্ষমতা ও মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের ঢাকা। এর থেকে বোঝা যায় ভারতের পররাষ্ট্র নীতির কাছে বাংলাদেশের গুরুত্ব এখন আমেরিকা, ব্রিটেন বা রাশিয়ার চেয়ে কোনো অংশে কম নয়। দর্শক, পুরো বিষয়টি থেকে একটি বিষয় পরিষ্কার, দীনেশ ত্রিবেদীর হাত ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। একদিকে সাধারণ মানুষের যোগাযোগের জন্য পর্যটন ভিসার দুয়ার খুলে দেওয়া, আর অন্যদিকে পূর্ণমন্ত্রীর রাজনৈতিক ওজন নিয়ে ঢাকায় দিল্লির নতুন দূতের আগমন। সব মিলিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন ও ইতিবাচক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। এই মুহূর্তে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।